ওয়েলকাম টু অল অফ ইউ। আমরা প্রোডাকশন অফ আরএমএফ এটা পড়াচ্ছিলাম। এর আগের ক্লাস দুটোতে আমরা গ্রাফিক্যাল অ্যানালিসিস এবং ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস এটা আমরা পড়েছি, এবং ওগুলো পড়াতে গিয়ে আমরা দুটো টার্ম উল্লেখ করেছিলাম, একটা হলো স্পেস অ্যাঙ্গেল আর একটা হলো টাইম অ্যাঙ্গেল। যদিও আমি জানি যে স্পেস অ্যাঙ্গেল এবং টাইম অ্যাঙ্গেল নিয়ে পরিষ্কার ধারণা তোমাদের এখনো হয়নি, আজকে কিছুটা দেওয়ার আমি চেষ্টা করব। পাশাপাশি আরও একটা ধারণা তোমাদের মধ্যে অস্পষ্ট আছে, সেটা হলো মেকানিক্যাল অ্যাঙ্গেল এবং ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল। এই জায়গাটাও কিন্তু আমি এখনো আসিনি। একজন ছাত্র আমাকে প্রশ্ন করছিল যে স্পেস অ্যাঙ্গেল মানে কি মেকানিক্যাল অ্যাঙ্গেল, বা ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল মানে কি টাইম অ্যাঙ্গেল। এটা কি, এই ধারণাটা কিন্তু একেবারেই সত্যি না, মানে এরকম নয় অ্যাকচুয়ালি। স্পেস অ্যাঙ্গেলই বলো বা টাইম অ্যাঙ্গেলই বলো, দুটোই কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল। এখানে যেটা আমরা করছি দুটোই ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলের কথা বলছি। হ্যাঁ, ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে মেকানিক্যাল অ্যাঙ্গেলের একটা সম্পর্ক আছে। যদি পোলের সংখ্যা 2 হয় তাহলে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল আর মেকানিক্যাল অ্যাঙ্গেল সেম হয়ে যায়। এই ডেরিভেশনগুলোতে আমরা আসবো পরে। সেই জন্য অনেক সময় 2 পোল মেশিনের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাঙ্গেল আর ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলকে সেম বলে মনে হয়, সেই জন্য অনেকে গুলিয়ে ফেলে এই ব্যাপারগুলো। তো আমি তোমাদের এখন বলবো যে এই জায়গাটা একটু ধৈর্য ধরে বুঝবার চেষ্টা করো, ধীরে ধীরে সবটাই তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে, যে কোনটা ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল কোনটা মেকানিক্যাল অ্যাঙ্গেল। এগুলো আমি পরে ডিটেলসে পড়াবো। পাশাপাশি আজকে যেটা তোমরা বুঝতে চাইবে যে স্পেস অ্যাঙ্গেলের রোলটা কি, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন মোটরে ক্রিয়েট করার ক্ষেত্রে স্পেস অ্যাঙ্গেলের ভূমিকা কি, যে জায়গাটা কিন্তু আমাদের গত দুটো এক্সপ্লেনেশনে পরিষ্কার হয়নি। এই জায়গাটা যেহেতু একটু জটিল আছে, একটু কঠিন আছে, সেই জন্য আমি তোমাদের এই জায়গাটা খুব পেশেন্টলি শুনতে বলবো। প্রথমে আমরা একটা 3 ফেজ ওয়াইন্ডিং আঁকছি, যে 3 ফেজ ওয়াইন্ডিংটা একে অপরের সঙ্গে 120 ডিগ্রি স্পেস ডিসপ্লেসড। স্পেস ডিসপ্লেসড মানে আমি বলতে চাইছি এটা, যে তোমরা যখন আর্মেচার ওয়াইন্ডিং এঁকেছিলে, মানে স্টেটর ওয়াইন্ডিং যখন এঁকেছিলে, তখন ওয়াইন্ডিং কনসেপ্ট যেহেতু আছে তোমরা এটা জানো যে একটা ফেজ যেখান থেকে শুরু হচ্ছে তার পরের ফেজটা কিন্তু আমরা 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল সেপারেট করে শুরু করেছিলাম। এটা তোমরা মনে করার চেষ্টা করে দেখো যে আর ফেজটা যে কন্ডাক্টর থেকে স্টার্ট করেছিলাম আর ওয়াই ফেজটা যে কন্ডাক্টর থেকে স্টার্ট করেছিলাম, এই দুটো কন্ডাক্টরের মধ্যে কিন্তু 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল ছিল। এই যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু স্পেস অ্যাঙ্গেল। অর্থাৎ যে শর্টের মধ্যে আমি আর ফেজের স্টার্টিংটাকে বসিয়েছিলাম আর যে শর্টের মধ্যে ওয়াই ফেজের স্টার্টিংটাকে বসিয়েছিলাম, এই দুটো স্লট তো একই জায়গাতে নেই, এই দুটো স্লট তো একটা পরিধি দুটো ভিন্ন জায়গাতে আছে। অর্থাৎ তাদের মধ্যে একটা স্পেস ডিসপ্লেসমেন্ট আছে, একটা স্পেস গ্যাপ আছে। এই অ্যাঙ্গেলটাকে আমি বলতে চাইছি স্পেস অ্যাঙ্গেল। এই স্পেস অ্যাঙ্গেলটাকে যদি তুমি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করো বা ইলেকট্রিক্যাল ডিগ্রি দিয়ে প্রকাশ করো তাহলে সেটা ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, আর যদি মেকানিক্যাল অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করো তাহলে সেটা মেকানিক্যাল অ্যাঙ্গেল। সাধারণত 2 পোল মেশিনের ক্ষেত্রে এই তফাৎটা কিছু বুঝতে পারা যায় না। আমরা 2 পোল মেশিন নিয়ে এখনো পর্যন্ত কাজ করেছি, যার ফলে তোমরা তফাৎটা বুঝতে পারো। কিন্তু কখনোই তা নয়, স্পেস অ্যাঙ্গেল কিন্তু সবসময় বিচার করা হবে তোমার ইয়ের ক্ষেত্রে, তোমার নাম্বার অফ পোল যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল মেকানিক্যাল অ্যাঙ্গেলের একটা ডিফারেন্স চলে আসতে পারে। এই জায়গাটা মাথায় রাখবে। আর স্পেস অ্যাঙ্গেলকে কিন্তু ইলেকট্রিক্যাল ডিগ্রি দিয়েই মাপতে হবে। যেমন তোমরা ওয়াইন্ডিং আঁকার সময় যেটা করেছিলে, সেখানে কিন্তু 4টে পোল দিয়ে ওয়াইন্ডিংটা ডিজাইন করেছিলে। মনে করার চেষ্টা করো, ডাবল লেয়ার ওয়াইন্ডিং এঁকেছিলে, ডাবল লেয়ার ওয়াইন্ডিং, ল্যাপ ওয়াইন্ডিং, সেখানে কিন্তু তোমরা 4টে পোল ধরে করেছিলে। সেই 4টে পোলের ক্ষেত্রে তোমার ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল আর মেকানিক্যাল অ্যাঙ্গেল একই ছিল না, সেখানে কিন্তু ইলেকট্রিক্যাল ডিগ্রিটা মেকানিক্যাল অ্যাঙ্গেলের থেকে দ্বিগুণ ছিল, এবং সেইভাবেই তোমরা ক্যালকুলেশনটা করেছিলে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ওই জায়গাটাকে আরেকবার দেখে নাও, তাহলে বুঝতে পারবে। যাই হোক, আমি আজকে একটা নতুন অ্যাপ্রোচ তোমাদের দেখাতে চাইছি, যে কিভাবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডকে স্পেস অ্যাঙ্গেল এবং টাইম অ্যাঙ্গেল দুটোকে মিক্স করে আমরা বোঝাতে পারি। ধরা যাক আমরা একটা স্টেটর ওয়াইন্ডিং আঁকছি, যে স্টেটর ওয়াইন্ডিংটা 3টে ফেজ। ধরো এটা আর ফেজ, এখানে একটা ফেজ আছে, এটা আর ফেজ থেকে 120 ডিগ্রি লিডিং, আর এখানে একটা ফেজ আছে বি ফেজ। আমি ধরে নিলাম যে এটা R1 R2, এটা স্টার্টিং এন্ড, এটা ফিনিশিং এন্ড, মানে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে। এটা Y1, এটা Y2,
B1 B2। আর ফেজ থেকে ওয়াই ফেজটা 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল ল্যাগিং। সিমিলারলি ওয়াই থেকে বিটাও তাই। আর আর এর সাপেক্ষে যদি বি কে বিচার করো তাহলে সেটা 120 ডিগ্রি লিডিং ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল। এগুলো সবই ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল এবং স্পেস অ্যাঙ্গেল। এখন এই যে কন্ডাক্টরটা আমরা এঁকেছি বা এই যে ওয়াইন্ডিংটা আমরা এঁকেছি, এখানে এখন আমাকে বাইরে থেকে সাপ্লাই দিতে হবে, অর্থাৎ এই তিনটে টার্মিনালে আমাকে সাপ্লাই কানেক্ট করতে হবে, থ্রি ফেজ সাপ্লাই। ধরা যাক আমি এখানে আর ফেজে আর সাপ্লাই দিলাম, ওয়াই ফেজে এখানে এসইউপি লিখে রাখার অর্থ হচ্ছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এগুলো সাপ্লাই ফেজ এবং এটা হলো বি সাপ্লাই। তাহলে এখানে দেখো যে ফেজ সিকোয়েন্সটা আমরা নিয়েছি সেটা হচ্ছে আর, তারপর ওয়াই, তারপর বি। এই ফেজ সিকোয়েন্সটা তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়, ধরো প্রথমে তুমি আর দিয়ে স্টার্ট করলে, আরটাকে যেহেতু রেফারেন্স ধরেছি আমি, হরাইজন্টালি এঁকেছি, তারপরে আমি ল্যাগিং করেছি কোনটাকে, ওয়াইটাকে, আর থেকে ওয়াই ল্যাগ করছি, তাহলে এরপরে ওয়াই আসবে, তারপর বি আসবে। এরকম যদি পরপর তুমি লিখতে থাকো আর ওয়াই বি এইভাবে যদি লিখতে থাকো, তাহলে দেখো একটা টাইমে তোমার এরকম হতে পারে ওয়াই বি আর, আবার কেউ বলতে পারে বি আর ওয়াই। তাহলে এখানে যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে আর ওয়াই বি ফেজ সিকোয়েন্স, ওয়াই বি আর ফেজ সিকোয়েন্স এবং বি আর ওয়াই ফেজ সিকোয়েন্স, এই তিনটে ফেজ সিকোয়েন্স কি একই ফেজ সিকোয়েন্স? উত্তরটা হচ্ছে হ্যাঁ। তার কারণ তুমি দেখো এই যে পরপর লিখেছো, তুমি যেখান থেকে খুশি তুমি স্টার্ট করো, পরপর যে তিনজন আসবে তাদের তিনজনকে লিখে ফেলো। তাহলে তারা যদি দেখা যায় যে মানে যেমন এখানে দেখো আর ওয়াই বি, আর থেকে শুরু করলে আর পরপর আর ওয়াই বি করলে, তারপর ওয়াই থেকে যদি শুরু করো ওয়াই বি আর, বি থেকে শুরু করো বি আর ওয়াই, এগুলো তো পরপরই আসছে, তার মানে এরা প্রত্যেকেই কিন্তু সেম ফেজ সিকোয়েন্স। এইভাবে তুমি ফেজ সিকোয়েন্সটা কি আছে, আর ওয়াই বি আছে না আর বি ওয়াই আছে। ফেজ সিকোয়েন্স দুটো হতে পারে, দু রকম হতে পারে, আর ওয়াই বি হতে পারে বা আর বি ওয়াই হতে পারে। যদি ওয়াই এর জায়গায় বি থাকতো, এখানে ওয়াই না লিখে আমি বি লিখতাম আর এখানটাতে ওয়াই লিখতাম, তাহলে আর বি ওয়াই হয়ে যেত। তাহলে ফেজ সিকোয়েন্সটা চিহ্নিত করাটা তোমাদের কাছে খুব বড় ব্যাপার নয়, এটা অনায়াসই পারবে। এখন এই যে সাপ্লাই ফেজগুলোকে আমরা কানেক্ট করলাম, মানে সাপ্লাই ভোল্টেজ দিলাম প্রত্যেকটা ওয়াই নিয়ে, এখানে যে সাপ্লাই ভোল্টেজটা দিলাম সেখান থেকে যে ভোল্টেজগুলো যাবে তারা কিন্তু পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি টাইম অ্যাঙ্গেলে আছে। তাহলে স্পেস অ্যাঙ্গেল আর টাইম অ্যাঙ্গেলের ডিফারেন্সটা বুঝতে পারছো? ওয়াইন্ডিং গুলো কিন্তু পরস্পরের সঙ্গে যে অ্যাঙ্গেলে আছে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, প্রতিটি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে স্পেস অ্যাঙ্গেল। আর এখান থেকে যে ভোল্টেজটা দিচ্ছি সেই ভোল্টেজের জন্য যে আর ফেজের ভোল্টেজের সঙ্গে ওয়াই ফেজের ভোল্টেজের যে 120 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট আছে, সেই ডিসপ্লেসমেন্টটা কিন্তু টাইম অ্যাঙ্গেলের ডিসপ্লেসমেন্ট। এই জায়গাটা কিন্তু বুঝবার আছে। তার মানে এটাকে আমরা ওমেগা টি দিয়ে এক্সপ্রেস করব আর এটাকে আমরা জাস্ট একটা থিটা দিয়ে এক্সপ্রেস করব। তো যখনই এই সাপ্লাইটা আমরা দেবো তখন এখানে কারেন্ট ফ্লো শুরু হবে, টাইম ভ্যারিং কারেন্ট। ধরা যাক আমি ধরলাম এখানে আইবি, এখানে আইটাকে আমি ছোট হাতে লিখছি, তার কারণ আইটা যেহেতু টাইম ভ্যারিং সেই জন্য আমরা এটাকে ছোট হাতে লিখছি। এখানে যে কারেন্টে যাবে সেটা হচ্ছে আই ওয়াই, এখানে যে কারেন্টে যাবে সেটা আই আর। এগুলো প্রত্যেকটাই কিন্তু টাইম ভ্যারিং কারেন্ট এবং প্রত্যেকটাই সাইনোসয়েডাল। তাহলে এই সাইনোসয়েডাল কারেন্ট যে কোনো একটা কারেন্ট তুমি ধরো, বা একটা ফেজকে যদি আমি আঁকি, এখানে ধরো আর ফেজটা আমি আঁকছি অনলি, ধরো এটা আর ওয়ান, এটা আর, এবং আর ফেজের মধ্যে আমি কারেন্ট দিয়েছি আই আর, টাইম ভ্যারিং কারেন্ট, মানে দিস ইজ এ ফাংশন অফ টাইম। তাহলে সেই কারেন্টের নেচারটা কেমন? সাইনোসয়েডাল নেচার। তার মানে এটাকে যদি আমি ওমেগা টি বলি এই এক্সিসটাকে, আর এটাকে যদি আই বলি, তাহলে কারেন্টের ওয়েভটা হচ্ছে এরকম সাইনোসয়েডাল কারেন্ট। আমি ধরলাম এই কারেন্ট হচ্ছে আই আর।
এটাকে যদি ফিজিক্যালি তুমি একটা মেশিনের মধ্যে আঁকো, ধরো একটা স্টেটরে আমি শুধু আর ফেজটাকে আঁকছি, ওয়াই বা বি আঁকবো না। ধরো এটা আর ফেজের স্টার্ট পয়েন্ট, এই যে আর ওয়ান, এটাকে আমি বললাম আর ওয়ান, আর এখানে একটা কন্ডাক্টর আছে জাস্ট 180 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট, মানে এটা স্পেস অ্যাঙ্গেল, ফুল পিচ কয়েল বলে 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, মানে এটা টু পোল মেশিন। এই মেশিনটাকে আমরা ধরে নিচ্ছি টু পোল মেশিন। টু পোল মেশিনের সুবিধাটা কি না, ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল আর মেকানিক্যাল অ্যাঙ্গেল সেম, তারপরে চোখে যে অ্যাঙ্গেলটা তুমি দেখছো সেই অ্যাঙ্গেলটাই ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, আবার সেটাই মেকানিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এখানে এই যে আর ওয়ান থেকে আর টু, এই যে 180 ডিগ্রি, এটাকে তুমি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলও বলতে পারো, মেকানিক্যাল অ্যাঙ্গেলও বলতে পারো, কারণ দুটোই সেম। তাহলে আর ওয়ানে যেহেতু কারেন্টটা এন্ট্রি করছে, আমি ধরে নিলাম যে সেটা ডট, আর আর টু দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে একটা ক্রস। তার মানে এই যে স্ট্রাকচারটা এঁকেছি এইটারই ফিজিক্যালি যদি আমি আঁকি তাহলে ব্যাপারটা দাঁড়ায়। মেশিনে যদি কিরকম যাচ্ছে সেটা বোঝাতে চাই তাহলে এরকম আঁকা যেতে পারে। এখন একে ঘিরে যে ফ্লাক্সটা ফ্লো করবে, ধরো আমি এই যে কয়েলটা এরকম ভাবে আছে, এই কয়েলটার আমি এক্সিসটা আছে, এটা হচ্ছে কয়েলের এক্সিস। তাহলে দুটো এক্সিস আছে, একটা কয়েলের এরকম এক্সিস, আর এটা মাঝখান দিয়ে গেছে ইন্টারপোলার এক্সিস যেটাকে বলি। ইন্টারপোলার এক্সিস কিন্তু এটাই, মানে পোল দুটো ফরমেশন হবে কিন্তু এইখানটা, আর একদম পোলের মাঝখান দিয়ে যেটা গেছে সেটা একটা এক্সিস। তাহলে দুটো এক্সিসে আমি এটাকে বিভক্ত বলি। এখন এই যে আর ফেজের কারেন্টটা, একে ঘিরে যে ফ্লাক্সটা ফ্লো করবে, আমি ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সটা আঁকছি, যে একটা আঁকলাম, আবার এখানেও তাই, এখানেও এরকম একটা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স আঁকতে পারি, এরকম অসংখ্য আঁকতে পারি, তার মধ্যে একটা আমি দেখালাম তোমার। এটা কিভাবে ফ্লো করবে, কারণ তুমি দেখো যে কর্কস্ক্রু রুল যদি অ্যাপ্লাই করো, রাইট হ্যান্ড কর্কস্ক্রু রুল, তাহলে এখানে ডট মানে হচ্ছে যে তুমি একটা স্ক্রুকে দেওয়াল থেকে তুলে আনছো, তাহলে স্ক্রু ড্রাইভার যেদিকে ঘোরাতে হবে সেই দিকে তোমার ফ্লাক্সের ডিরেকশন হবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, আর এখানে ক্লকওয়াইজ হবে, কারণ এখানে তুমি স্ক্রুটাকে দেয়ালের ভেতর দিয়ে ঢোকাচ্ছ। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এই এক্সিস বরাবর যদি আমি দেখি যে যতগুলো লাইনস অফ ফোর্স ডান দিক থেকে বাঁ দিকে পাস করেছে, ততগুলোই লাইনস অফ ফোর্স বাঁ দিক থেকে ডান দিকে চলে গেছে। তার মানে এই এক্সিস বরাবর যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি সেটা কত হবে, 0। তার মানে টোটাল লাইনস অফ ফোর্স পাসিং ফ্রম লেফট টু রাইট এন্ড রাইট টু লেফট ইজ ইকুয়াল। দ্যাট ইজ ওয়াই দ্য টোটাল ফ্লাক্স ডেন্সিটি অ্যালং দিস এক্সিস উইল বি 0। কিন্তু এই এক্সিস বরাবর কি হচ্ছে, এই এক্সিস বরাবর তুমি দেখো যে এখানে ফ্লাক্স গুলো অ্যাডেড হয়ে যাচ্ছে, মানে একই ডিরেকশন আছে, মানে অ্যাডিং হচ্ছে, দুটো ফ্লাক্সের অ্যাডিং হচ্ছে। তার মানে এখানে কিন্তু ফ্লাক্স ডেন্সিটির পিকটা তুমি পাবে, তার মানে এই পয়েন্টে ফ্লাক্স ডেন্সিটি 0 পাবে, এখানে তুমি পিক পাবে, আবার এখানে তুমি আর একটা 0 পাবে, এখানে তুমি নেগেটিভ পিকটা পাবে, আবার এখানে 0 পাবে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে রে, ফ্লাক্স ডেন্সিটি যে ডিস্ট্রিবিউশন থ্রু আউট দ্য পেরিফেরি অফ দ্য স্টেটর, সেটা কেমন দাঁড়াচ্ছে, সাইনোসয়েডাল দাঁড়াচ্ছে। এখানে 0 হচ্ছে, এখানে পজিটিভ ম্যাক্সিমাম, এখানে 0, আবার এখানে নেগেটিভ ম্যাক্সিমাম, আবার 0। তার মানে কি এটা ফুল কমপ্লিট সাইকেল। তাহলে বোঝা যাচ্ছে যেটা, যে আমরা যদি অল্টারনেটিং কারেন্ট একটা যে কোনো ফেজে দিই, তাহলে তার জন্য টোটাল পেরিফেরিতে যে ফ্লাক্স ডেন্সিটির যে ডিস্ট্রিবিউশন হবে, এটাকে বি ডিস্ট্রিবিউশন বলে, বি ফর ফ্লাক্স ডেন্সিটি, সেটা কিন্তু সাইনোসয়েডাল হবে। এবং তার পিকটা দেখা যাবে কোথায়, পজিটিভ পিক বা নেগেটিভ পিক, এটা হবে ম্যাগনেটিক এক্সিস। অর্থাৎ এখানে ধরো ফ্লাক্স লাইনগুলো এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে এখানে এন পোল তৈরি হবে, আর এখানে এস পোল তৈরি হবে। তার মানে এই এক্সিসটাকে আমরা বলতে পারি ম্যাগনেটিক এক্সিস অফ দ্য কয়েল, ম্যাগনেটিক এক্সিস অফ, মানে ম্যাগনেটিক পোল দুটো এখানে তৈরি হয়েছে এইভাবে। তাহলে ম্যাগনেটিক এক্সিস অফ দ্য কয়েল, এখানে কিন্তু ফ্লাক্স ডেন্সিটিটার পিকটা তুমি পাবে, আর যেটা তোমার কয়েলের যে নিজস্ব এক্সিস যেটা, সেইটাকে তুমি সেখানে তুমি ফ্লাক্স ডেন্সিটি 0 পয়েন্টে পাবে। তাহলে আমরা যদি বি ডিস্ট্রিবিউশনটা আঁকি, বি ডিস্ট্রিবিউশন, বিটা দেখো আমি ছোট হাতে লিখলাম, কেননা এটা টাইম ভ্যারিং কোয়ান্টিটি। বি ডিস্ট্রিবিউশন থ্রু আউট দ্য পেরিফেরি অফ দ্য স্টেটর, সেটা কেমন হবে,
এটা কিন্তু আমি আঁকছি স্পেস অ্যাঙ্গেলের রেসপেক্ট। ভালো করে খেয়াল করো, এই যে থিটাটা আমি আঁকছি, থিটাটা কিন্তু স্পেস অ্যাঙ্গেল। অর্থাৎ স্টেটরের প্রত্যেকটি আলাদা আলাদা পজিশনে ফ্লাক্স ডেন্সিটির কি চেহারা সেইটা আমরা এখানে আঁকতে চাইছি। তাহলে ওয়াই এক্সিস বরাবর আমরা বিটা আঁকছি, বিটা কিন্তু ছোট হাতে লিখবি, বারবার এটা আমি বলে দিচ্ছি, কেননা এটা টাইম ভ্যারিং কোয়ান্টিটি। বড় হাতে দিয়ে দিলি সেটা জেনারেলি এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হয়ে যাবে। তাহলে এইখানটাতে স্পেস অ্যাঙ্গেলটা জিরো, জিরো মানে আমি ধরলাম ধরো এই জায়গা থেকে আমি শুরু করছি, এখানটা এই জায়গা থেকে আমার যদি কাউন্টিংটা শুরু হয়, মানে অ্যাঙ্গেলটা আমি কাউন্ট করতে শুরু করি এই জায়গা থেকে, তাহলে সেই সময় দেখা যাচ্ছে যে ফ্লাক্স ডেন্সিটিটা জিরো আছে। তারপর যত তুমি আস্তে আস্তে এইদিকে আসছো ম্যাগনেটিক এক্সিসের দিকে, তত এই ফ্লাক্স ডেন্সিটিটা বাড়ছে এরকম ভাবে, দিয়ে একদম তুমি ম্যাগনেটিক এক্সিসে যখন এসে পৌঁছলে তখন তোমার ফ্লাক্স ডেন্সিটির পিকটা তুমি পেলে। আবার যখন তুমি সেখান থেকে আবার কয়েল এক্সিসে চলে আসছো এই R2 পজিশন, মানে এটা হচ্ছে তোমার R1 পজিশন, এটা ম্যাগনেটিক এক্সিস অফ দ্য কয়েল। আবার যখন তুমি R2 তে পৌঁছচ্ছ তখন আবার জিরো হয়ে যাবে। এরপরে তো উল্টো দিকে, তার মানে তুমি এবার এস পোল থেকে এস পোলের রিজিয়ন থেকে বেরিয়ে এন পোলের রিজিয়নে ঢুকে যাচ্ছ, তার মানে তোমার ফ্লাক্স ডেন্সিটি ওয়েভটা নেগেটিভ হাফ সাইকেলে চলে যাবে। এবং যখন তুমি এই এন পোলের যে জায়গাটা, অর্থাৎ তুমি ম্যাগনেটিক এক্সিসে আবার এসে পৌঁছো, তখন তুমি নেগেটিভ ডিরেকশনের যে পিক সেটা পাবে। এবং ফাইনালি এটা আবার যখন R1 এ এসে পৌঁছবে তখন তোমার টোটাল জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এইভাবে ফ্লাক্স ডেন্সিটিটা সাইনোসয়েডালি ভ্যারি করছে। এখন তুমি বলতে পারো যে এটা কোন কারেন্টের জন্য এই সাইনোসয়েডাল ওয়েভটা তৈরি হয়েছে? এটা কি এই কারেন্টের জন্য? না, কারেন্টটা তো আর একবারই এরকম হয়ে যাচ্ছে না, কারেন্টটা তো বিভিন্ন টাইমে বিভিন্ন রকম ভ্যালু শো করছে। দেখো কারেন্টের পজিশন হচ্ছে এখানে জিরো, এইখানে কারেন্টের ভ্যালু হচ্ছে জিরো। এটা কিন্তু টাইম অ্যাঙ্গেল, গুলিয়ে ফেলো না, বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে টাইম অ্যাঙ্গেল, এটা স্পেস অ্যাঙ্গেল। এখানে আমি ফ্লাক্স ডেন্সিটি ডিস্ট্রিবিউশনটাকে আঁকছি স্পেসের রেসপেক্টে, আর এখানে আমি কারেন্টটাকে এঁকেছি টাইমের রেসপেক্টে। এখানে স্পেসের কোনো বিষয় কিন্তু এই কার্ভটার ক্ষেত্রে নেই। তাহলে টাইমটা যখন শূন্য ছিল সেই সময় কারেন্টটাও শূন্য ছিল। এটা কি সাইনোসয়েডাল ওয়েভের বৈশিষ্ট্য, যে ওমেগা টি যদি জিরো হয় তাহলে সাইন ওমেগা টিও জিরো। মানে এই যে আইআর, এই আইআর এর ইকুয়েশনটা কিন্তু এরকম, আই ম্যাক্স সাইন ওমেগা টি, এটা হচ্ছে এর ইকুয়েশন। জানো তোমরা এসি ওয়েভের যে ইকুয়েশন হয়। এখন এই সাইন ওমেগা টিটা তার মানে ভ্যারি, টাইম ভ্যারিং কোয়ান্টিটি। তাহলে ওমেগা টিটা জিরো হলে টোটাল কারেন্টটা জিরো হবে। তার মানে যখন কারেন্টটা জিরো, ধরো এই কয়েলটার মধ্যে দিয়ে কোনো কারেন্টই পাস করছে না, তার মানে এই ডট ক্রস এসব কিছু নেই, তাহলে ফ্লাক্স কত আছে? ফ্লাক্সও জিরো। তখন তাহলে ফ্লাক্স ডেন্সিটি ডিস্ট্রিবিউশনটাকে তুমি আঁকবে কিভাবে? তখন তো আর সাইনোসয়েডাল ওয়েভ হবে না, কেননা কারেন্টটা যদি জিরো হয় তাহলে ফ্লাক্স ডেন্সিটিও তৈরি হবে, কোনো ফ্লাক্সই থাকবে না। তার মানে তখন এই একদম এক্স এক্সিস বরাবর ফ্লাক্স ডেন্সিটি ডিস্ট্রিবিউশনটা হবে, মানে এখানে জিরো টোটালি, এই লাইনটাই তখন ফ্লাক্স ডেন্সিটি ডিস্ট্রিবিউশন। এইবার ধরো তুমি সামান্য একটুখানি উপরে উঠে কারেন্ট একটুখানি এসছে, একটা সার্টেন ওমেগা টি, আমি ধরলাম এটা T1 টাইম, এই T1 টাইমে তুমি একটা কারেন্ট পেয়েছো, এটা একটা কারেন্ট। তাহলে এই কারেন্টের জন্য ফ্লাক্স ডেন্সিটি ডিস্ট্রিবিউশন কি হবে? কারেন্ট সামান্য আসা মানেই কিন্তু এই সব লাইনস অফ ফোর্স গুলো তৈরি হতে শুরু করেছে, এবং কারেন্টের ম্যাগনিটিউড যত বাড়ছে ততই কিন্তু ফ্লাক্সটা স্ট্রং হচ্ছে, মানে ফ্লাক্সের যে স্ট্রেংথ সেটা কিন্তু বাড়ছে, এমএমএফ স্ট্রেংথ বাড়ছে। তাহলে এই পয়েন্টে দেখা যাচ্ছে যে কারেন্টটা পিক ভ্যালু অ্যাটেন্ড করেনি, মাঝামাঝি একটা জায়গাতে এসেছে T1 সেকেন্ডে। তাহলে সেই সময় ফ্লাক্স ডেন্সিটি ডিস্ট্রিবিউশনটা কেমন হবে? সেটা নিশ্চয়ই এরকম একটা ওয়েভ হবে। এই ওয়েভটাই তো পাবে না, প্রথম যে ওয়েভটা এঁকেছিলাম সেটাই তো পাবে না, কারণ এটা তো পিক ভ্যালুর জন্য। তাহলে এই T1 এর জন্য তুমি এইরকম একটা ওয়েভ, তুমি মিডল ওয়েভ একটা তুমি পাবে। এবার যখন আস্তে আস্তে তুমি পিক ভ্যালুতে পৌঁছলে, এটা ধরলাম আমি টাইমটা T2, তাহলে তখন কি হবে? তখন এই ভ্যালুটা তুমি পাবে। তাহলে এখানে যে বি ম্যাক্সটা আমি বলছি, এই যে বি ম্যাক্স মানে ফ্লাক্স ডেন্সিটি ওয়েভের যেটা পিক ভ্যালু, এই পিক ভ্যালুটা তুমি কোন কারেন্টের জন্য পাবে? এটা নিশ্চয়ই তুমি এই T1 সেকেন্ডের কারেন্টের জন্য পাবে না, এটা তুমি পাবে এই আই ম্যাক্স এর জন্য। তাহলে বি ম্যাক্স ইজ ডেভেলপড বিকজ অফ দিস আই ম্যাক্স। তাহলে কারেন্টটা যখন T1 পজিশনে আছে তখন ভেতরের এই সবুজ ওয়েভটা তুমি পাবে। আবার যখন তুমি এই একদম আই ম্যাক্সে এই কারেন্টটা যখন এইখানে এসে পৌঁছে গেল তখন তুমি এই উপরের ওয়েভটা পাবে। তার মানে প্রত্যেকটা পজিশনের কারেন্টের জন্য তুমি এই রকমের একটা সাইন ওয়েভ আঁকতে পারো।
তাহলে বুঝতে পারছো তো জিনিসটা, যে পার্টিকুলার একটা টাইম অ্যাঙ্গেলের জন্য একটা নির্দিষ্ট কারেন্টের যে ভ্যালু, সেই ভ্যালুর জন্য টোটাল ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা স্পেস অ্যাঙ্গেলে কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে, এটা এই দুটো গ্রাফ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এইবার দেখো, আমি যখন আবার কারেন্টটা এখানে ডাউন হবে, ধরো এই কারেন্টটা ডাউন হয়ে এখানে চলে এলো, মানে এটাকে আমি বলছি T3। তাহলে T3 মানে কি, যদি দেখো যে T2 থেকে T1 যতটা দূরে, T3ও তো ততটাই দূরে, তাহলে আমি কি বলবো, T3 এর জন্য কোন ওয়েভটা পাবো, এই T1 এর জন্য যেটা পেয়েছিলে সেটাই পাবে। তার মানে তুমি প্রথমে 0 ছিল, তারপর একটুখানি উঠলে, তারপর একদম টপে উঠে গেলে, আবার যখন নামছো তখন এখানে নামলে, এরপরে যখন তুমি এই T4 এ এসে পৌঁছবে, অর্থাৎ 0 তে এসে পৌঁছবে কারেন্টটা, তখন আবার ওই x এক্সিসে চলে আসবে। তাহলে ভ্যারিয়েশনটা নিশ্চয়ই বুঝতে পারছো। তার মানে একটা হাফ সাইকেল কারেন্টে যখন কমপ্লিট হলো, তখন ফ্লাক্স ডেনসিটিটা এইভাবে আস্তে আস্তে বাড়লো, আবার কমতে কমতে আবার ওই লাইনে নেমে এলো। তাহলে এটা এই যে দেখছো তুমি দাঁড়িয়ে, এটা কোনখানে দেখছো তুমি, এটা দেখছো কিন্তু তুমি ম্যাগনেটিক এক্সিস, এই জায়গাটা লক্ষ্য করে রাখো, এই ডট 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 লাইন টেনেছি, এটা কোন লাইন, এটা কিন্তু ম্যাগনেটিক এক্সিস অফ দ্য লাইন, ম্যাগনেটিক এক্সিস। তুমি যদি এইখানে দাঁড়িয়ে দেখো, এই জায়গাটাতে দাঁড়িয়ে দেখো, এটা তো আর ম্যাগনেটিক এক্সিস নয়, তাহলে কিন্তু তুমি এই পিকটা দেখতে পাবে না, তুমি এইখানে দেখতে পাবে। তার মানে তুমি এই R1 এবং ম্যাগনেটিক এক্সিসের মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়ে যদি তুমি ফ্লাক্স ডেনসিটিটাকে দেখো, এই জায়গার ফ্লাক্স ডেনসিটি কি রকম হবে, তাহলে তার কিন্তু পালসেশনটা এত দূর উঠবে, এইটুকু উঠবে, তুমি কিন্তু এই জায়গাটা দেখতে পাবে না। তুমি ম্যাগনেটিক এক্সিসে দাঁড়ালে তুমি এই অসিলেশনটা দেখতে পাবে। আবার দেখো, যখন তুমি এই নেগেটিভ হাফ সাইকেলটা আসবে, তখন কি হবে, তখন এই পুরো পিকচারটা যেটা তুমি উপরে পেয়েছিলে, এটা পুরো পিকচারটাই উল্টে যাবে, অর্থাৎ তখন তুমি এই ধরনের পিকচার, এই ধরনের পিকচার। তাহলে লক্ষ্য করে দেখো, একটা কমপ্লিট সাইকেলের জন্য, সাইনোসয়েডাল ওয়েভের জন্য, তুমি এখানে যে ফ্লাক্স ডেনসিটি ওয়েভটা তুমি দেখতে পাচ্ছ, ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশন অ্যালং দ্য পেরিফেরি অফ দ্য স্টেটর, সেটা কিন্তু এরকম অসিলেটিং। তার মানে কোনো একটা পার্টিকুলার পজিশনে দাঁড়িয়ে যদি তুমি দেখো, ধরো এই ম্যাগনেটিক এক্সিসে তুমি দাঁড়িয়ে আছো, এই জায়গাটা হচ্ছে তোমার দাঁড়ানোর পজিশন, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে তুমি ফ্লাক্স ডেনসিটিটাকে কিভাবে চেঞ্জ হতে দেখবে, তুমি দেখবে যে ফ্লাক্স ডেনসিটি ওয়েভটা 0 থেকে আস্তে আস্তে উপরে বাড়লো, আবার 0 থেকে কমতে কমতে আবার 0-তে পৌঁছলো, তারপর নিচের দিকে চলে গেল, ম্যাক্সিমাম পিক ধারণ করলো, আবার আস্তে আস্তে কমে 0 হয়ে গেল। তার মানে এই ভ্যারিয়েশনটা তুমি লক্ষ্য করবে এইখানে দাঁড়ালে। তুমি যদি এখানে দাঁড়াও, কি দেখতে পাবে, তুমি দেখবে এটা আস্তে আস্তে উপরে উঠে একটা নির্দিষ্ট দূরত্ব, মানে একটা নির্দিষ্ট ভ্যালু অব্দি গেল, আবার কমতে কমতে 0 হলো, আবার নিচের দিকে বাড়তে বাড়তে এত দূর এলো, আবার 0 হয়ে গেল। তার মানে কি, তো সেখানে পালসেশনটা কিন্তু কম। আবার যদি তুমি এইখানে দাঁড়াও, তাহলে তুমি দেখবে কিছু ভ্যারিয়েশনই নেই, পালসেশনই নেই, জাস্ট 0, তো সবসময় 0। তুমি যদি এইখানটাতে দাঁড়াও, আর এটাও তো কয়েল এক্সিস, এখানে দাঁড়িয়েও যা দেখতে পাবে, এখানে দাঁড়িয়েও তাই দেখতে পাবে। সেই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্টে দাঁড়িয়ে দেখবে ফ্লাক্স ডেনসিটির ওয়েভের কোনো পালসেশনই নেই, একদম ফিক্সড ভ্যালু, এবং সেই ফিক্সড ভ্যালুটা হচ্ছে 0। তুমি যদি এখানে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে কি দেখতে পাবে, এই পজিশনটা দেখতে পাবে। এটাও কিন্তু একটা ম্যাগনেটিক এক্সিস। তার মানে ম্যাগনেটিক এক্সিসটাকে আমি ফ্ল্যাট ভাবে যদি আঁকি, এখানে একটাই দেখাচ্ছে, কিন্তু আসলে তো পজিশন দুটো, এখানে একটা এখানে একটা, তার মানে দুখানা ম্যাগনেটিক এক্সিস পাচ্ছ তুমি। আবার কয়েল এক্সিস দেখো, এই যে R1 একটা, এটা কয়েল এক্সিসের একটা পজিশন, এটা একটা পজিশন, এটা হচ্ছে কয়েল এক্সিস পজিশন। তার মানে ম্যাগনেটিক এক্সিসে দাঁড়িয়ে তুমি ম্যাক্সিমাম পালসেশনটা ফিল করবে ফ্লাক্স ডেনসিটি ওয়েভে। তাহলে এই জায়গাটা যদি তুমি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার মধ্যে অনেকটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু দেখো, আমরা 3টে ফেজ কিন্তু আঁকিনি, একটাই ফেজ এঁকেছি। তাহলে একটা ফেজে একটা অল্টারনেটিং কারেন্ট দেওয়ার জন্য সেখানে ফ্লাক্স ডেনসিটি ওয়েভের যে কি পরিস্থিতি, সেটা তুমি লক্ষ্য করছো। সেখানে কিন্তু তুমি যে ফ্লাক্স ডেনসিটিটা পাচ্ছ, এখানে রোটেশনের কোনো বিষয়ই নেই। সবসময় তুমি দেখতে পাবে একটা পার্টিকুলার জায়গায় দাঁড়িয়ে শুধু কাঁপছে, এরকম পালসেশন করছে, এর ভ্যালুটা কখনো বাড়ছে, কখনো কমছে, আবার বাড়ছে কমছে, বাড়ছে কমছে, এই জিনিস তুমি দেখতে পাবে। এখানে কিন্তু ফ্লাক্সটা ঘুরছে, এইরকমের কোনো টেন্ডেন্সি তুমি দেখতে পাবে না। সেই জন্য এই যে ওয়েভটা, এই ওয়েভটাকে বলা হয় স্ট্যান্ডিং পালসেটিং ওয়েভ। এটা ভালো করে মনে রাখো, আমি এটা লিখে দিচ্ছি এখানে, স্ট্যান্ডিং পালসেটিং ওয়েভ। স্ট্যান্ডিং পালসেটিং ওয়েভ।
তাহলে এখন যদি আমি তিনটে ফেজের জন্য একটা ফেজ না বলে এবার আমি ধরো তিনটে ফেজকেই এরকম কানেক্ট করে দিয়েছি এবং তিনটে ফেজেই আমি কারেন্ট পাঠাতে শুরু করেছি, তাহলে সেই ক্ষেত্রে পিকচারটা কি দাঁড়াবে? তিনটে ফেজের তো তিনটে আলাদা আলাদা এক্সিস আছে। আর ফেজে যেমন তুমি দেখলে এইটা হচ্ছে আর ফেজের এক্সিস, সেরকম ওয়াই ফেজের এক্সিসটা এর থেকে 120 ডিগ্রি সেপারেট পয়েন্টে আছে, মানে ওয়াই ফেজের এক্সিসটা এরকম জায়গাতে আছে, আবার বি ফেজের এক্সিসটা এরকম জায়গাতে আছে। তার মানে ইন্ডিভিজুয়াল ফেজগুলোর জন্য যদি তুমি দেখতে চাও যে ওয়াই ফেজের কারেন্টের জন্য পালসেটিং ওয়েভটা এখানে এরকম বাড়া কমা হবে, আবার বি ফেজের জন্য এখানে এরকম বাড়া কমা হবে। তার মানে তিনটে ফেজকেই যদি আমি একসঙ্গে কানেক্ট করে দিই তাহলে তিনটে স্ট্যান্ডিং পালসেটিং ওয়েভ এই স্টেটরের মধ্যে তুমি দেখতে পাবে, কিন্তু সেখানে কখনোই কোনো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না। মানে ইন্ডিভিজুয়ালি যদি আমি ভাবি যে তিনটে ফেজকে আমি কানেক্ট করে নিই আলাদা আলাদা ভাবে, তিনটে ফেজ কেউ কারোর সঙ্গে কানেক্টেড নেই, তিনটে ফেজে আমি তিনটে ভোল্টেজ দিয়েছি যারা একে অপরের সঙ্গে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপ্লেসড, এরকম তিনটে ভোল্টেজ দিয়েছি, দিয়ে আমি দেখছি যে ফ্লাক্স ডেনসিটি ওয়েভটা কেমন মেশিন। সেখানে দেখতে পাবো যে এই কয়েলের এক্সিস বরাবর পালসেটিং ওয়েভটা এরকম পালসেশন করছে। আর ফেজের জন্য এখানে, ওয়াই ফেজের জন্য এইখানটাতে, বি ফেজের জন্য এইখানটাতে, এরকম ভাবে তিনটে পালসেটিং ওয়েভ আমি দেখতে পাবো। কিন্তু যখন এদেরকে আমি কানেক্ট করে দেবো, কানেক্ট করে দিয়ে এইবারে আমি দেখতে চাইবো যে তাহলে রেজাল্ট্যান্ট তিনটে স্ট্যান্ডিং পালসেটিং ওয়েভের রেজাল্ট্যান্টটা কি হয়, সেটা যদি কোনো একটা পার্টিকুলার জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে চাই তাহলে সেটা আমি কেমন ভাবে দেখবো বা তার প্রকৃতিটা কেমন হবে সেইটা আমি আসতে চাইছি। সেই জায়গাটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আপাতত আমি এটা মুছে দিচ্ছি। যে পোর্শনটুকু আমি পড়ালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জায়গাটা বারবার তোমরা মন দিয়ে শুনবে এবং দরকার হলে ভিডিওটাকে রিপিট করে করে একবার এই জায়গাগুলো দেখবে, তাতে কোনো অস্পষ্টতা থাকলে কেটে যাবে। এখন আমি যে জায়গাটাতে আসতে চাইছি সেটা হলো যে যদি আমরা এই তিনটে আলাদা আলাদা স্ট্যান্ডিং পালসেটিং ওয়েভকে আমরা অ্যাড করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে। অ্যাড করতে গেলে একটা জিনিস তুমি ভালো করে জেনে রাখো, সেটা হলো যে এর অ্যানালিসিসটা তুমি দুভাবে করতে পারো। মানে সাইনোসয়েডাল ওয়েভ বলতে আমরা যেটা অধিকাংশ ছেলে যেটা বোঝে সেটা সাইনোসয়েডাল ওয়েভ মানে সেটা সাইন ওয়েভ, সবসময় কিন্তু তা না। সাইনোসয়েডাল ওয়েভ মানে কোসাইন ওয়েভও হতে পারে, কোসাইনোসয়েডাল। তাহলে সাইনোসয়েডাল মানে হচ্ছে যে সেটা সাইন ওয়েভও হতে পারে, কোসাইন ওয়েভও হতে পারে। এটা আসলে একটাই ওয়েভ, সেই একটা ওয়েভটাকে তুমি কোনখান থেকে দেখতে শুরু করছো তার উপর ডিপেন্ড করে এটা সাইন হবে না কোসাইন হবে সেটা নির্ভর করে। যেমন ধরো আমি একটা আঁকি তাহলে বুঝতে পারবো, ধরো এটা ওমেগা টি আর এটা হচ্ছে কারেন্ট। এখন আমি একটা সাইন ওয়েভ আঁকতে গেলে কেমন আঁকবো, এরকম আঁকবো। তার মানে আমি ওমেগা টিটাকে এইখানে জিরো ধরে নিলাম, তাহলে ওমেগা টিটা জিরোতে যদি কারেন্টটা শূন্য থাকে তার মানে সাইন ওয়েভ, সাইন ওমেগা টি ইজ জিরো অ্যাট ওমেগা টি ইজ জিরো। কিন্তু আমি যদি মনে করি যে না ওমেগা টিটা আমি এখানে ধরবো না, আমি ওমেগা টি জিরোটা এইখানে ধরবো, এটা এই স্বাধীনতাটা তো আমার আছেই, আমি যেখানে খুশি ধরতে পারি। ওমেগা টিটা কোনখান থেকে আমি জিরো ধরবো এই স্বাধীনতাটা সম্পূর্ণভাবে কিন্তু আমার আছে। তাহলে আমি এখানে ধরলে এটা সাইন ওয়েভ হবে, আর যদি এইখানে ধরি তাহলে দেখো ওমেগা টি জিরোতে ফ্লাক্স কারেন্টটা ম্যাক্সিমাম। তার মানে এটা কি সাইন না কোসাইন? কস জিরো ইজ ম্যাক্সিমাম। তার মানে আমরা যদি কারেন্টের ওয়েভটা অর্থাৎ গ্রাফ যেটা এঁকেছি আমরা সেটা যদি এইখান থেকে স্টার্ট করি তাহলে কিন্তু এই ওয়েভটা কি তুমি কোসাইন ওয়েভ বলতে পারো। তার মানে ওয়েভটা আলাদা কিছু নয়, ওয়েভটা তুমি কোনখান থেকে ধরাটা শুরু করছো তার উপর বেস করে সেটা সাইন হবে না কোসাইন হবে এটা নির্ভর করে। তার মানে আমরা যদি এই রেফারেন্সটাকে ধরে আমরা এগোই তাহলে এই কারেন্টের ভ্যালু, কারেন্টের ইকুয়েশন আমরা এরকম লিখতে পারি আই ম্যাক্স সাইন ওমেগা টি। আর যদি এই রেফারেন্সটা ধরে আমরা লিখি তাহলে এটাকে লিখতে পারি আই ম্যাক্স কস ওমেগা টি। তুমি যে কোনটাই ধরে এগোতে পারো, কারণ এতে কিছু যায় আসে না, সাইন লেখো কস লেখো কিছু যায় আসে না, আসলে একটাই ওয়েভ। এই ওয়েভটাই তো তুমি ওয়াইন্ডিং এ দিচ্ছ। এখন আমাদের অ্যানালিসিস করতে সুবিধা হয় কসটাকে নিয়ে যদি আমরা এগোই। জেনারেলি তোমরা সাইন ওয়েভের সঙ্গে বেশি পরিচিত, এইটা দিয়ে করলে তোমাদের এতদিনের যে ধারণা তার সঙ্গে বুঝতে সুবিধা হয়, সেটা আমি বুঝি। কিন্তু সাইনের ক্ষেত্রে যেটা একটা প্রবলেম আছে যে সাইনটা যদি নেগেটিভ হয়ে যায় তখন টোটালটাই নেগেটিভ হয়ে যায়, কিন্তু কসের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভে কিছু যায় আসে। সেই জন্য কস দিয়ে ক্যালকুলেট করলে আমার এই নেগেটিভ পজিটিভের যে ম্যাথামেটিক্সের যে মানে জটিলতা এই জায়গাটা কিন্তু আমার আসবে না। সেই জন্য বেটার হচ্ছে কস দিয়ে এই ডেরিভেশনটা করা। তাহলে তিনটে কারেন্ট, ধরো আর ফেজের কারেন্ট
ওয়াই ফেজের কারেন্ট এবং বি ফেজের কারেন্ট, এই তিনটে ফেজের কারেন্টকে আমরা যদি মনে করি যে তিনটে কস ওয়েভ, অর্থাৎ এটা হচ্ছে আই ম্যাক্স cos ওমেগা টি, আই ম্যাক্স cos ওমেগা টি, আই ওয়াইটা আমি ধরলাম আই ম্যাক্স cos ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি। বুঝতেই পারছো যে এটা 120 ডিগ্রি ডিসপ্লেস থাকবে, টাইম অ্যাঙ্গেল কিন্তু এটা। আই বিটা হচ্ছে আই ম্যাক্স cos ওমেগা টি প্লাস 120। এই তিনটে কারেন্ট আমি ধরি, তাহলে এই তিনটে কারেন্টের জন্য আমার ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশন কেমন হবে? ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশন হবে তোমার ধরো বি আরটা হবে বি ম্যাক্স cos ওমেগা টি, বি আরটা বলছি আমি, তাহলে মাইনাস 120 হবে cos ওমেগা টি। এখন তুমি তো দেখেছো যে ফ্লাক্স ডেনসিটি ওয়েভটা তোমার কোন পয়েন্ট থেকে তুমি দেখতে শুরু করবে তার উপর বেস করে, ধরো আমরা যে ছবিটা এঁকেছিলাম স্টেটরের ছবিটি, সেখানে আর ফেজের যে এক্সিসটা ছিল সেটা হচ্ছে এইটা। আমি যদি মনে করি এইখান থেকে আমার থিটা ক্যালকুলেশনটা স্টার্ট হয়, থিটাটা হচ্ছে স্পেস অ্যাঙ্গেল, অর্থাৎ এই জায়গাটাতে থিটাটা 0, তাহলে আমি কি বলতে চাইছি যে আমি যে কোনো একটা পজিশন, ধরো আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি, তার মানে এখানে একটা সার্টেন থিটা তো পাবে তুমি। এই জায়গায় আমি দাঁড়িয়ে দেখতে চাইছি যে তিনটে ফেজের যে রেজাল্টটা সেটা এই জায়গায় কেমন দেখতে পাই, মানে পার্টিকুলার একটা থিটাতে আমি দাঁড়িয়ে পুরো জিনিসটাকে লক্ষ্য করতে চাইছি যে এখানে টোটাল ফ্লাক্স ডেনসিটির যে রেজাল্টেন্ট ওয়েভ সেইটা কেমন দেখতে হবে বা তার ভ্যালু কি হবে। তাহলে আমার এই যে বি ম্যাক্স cos ওমেগা টি এটা কোনখানে পাবে? এই ওয়েভটা তুমি কোনখানে পাবে? সেটা পাবে তুমি এই ম্যাগনেটিক এক্সিসটা। তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে তুমি কোন ওয়েভটা পাবে? সেটা তুমি পাবে cos থিটা। এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, আমি এই জায়গাটা আবার বলছি তোমাদের। ধরো এই যে ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশন, বি ডিস্ট্রিবিউশন যেটাকে বলছিলাম, থিটা স্পেস অ্যাঙ্গেল, এটা হলো তোমার বি। এখন এটা যদি আমি ধরো শুরু করি এইখান থেকে, মানে ম্যাক্সিমাম, যেমন এইখানে আমি ধরলাম থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে এই পোর্শনটা নেই, আমি ওই ওয়েভটারই এই জায়গা থেকে যদি স্টার্ট করি, তার মানে যখন থিটাটা 0 মানে কোনখানে থিটা 0 ধরেছে? সেটা ধরেছি তো এই ম্যাগনেটিক এক্সিস, আর ম্যাগনেটিক এক্সিসে ফ্লাক্স ডেনসিটি ম্যাক্সিমাম ছিল, সেইখান থেকে স্টার্ট করেছি। এইবার আমি পার্টিকুলার একটা থিটাতে দাঁড়িয়ে দেখতে চাইছি যে ওয়েভের নেচারটা কেমন, মানে এই জায়গাটা। তাহলে এমনিতে যে এই ওয়েভটার ইকুয়েশনটা কি? এই ওয়েভটার ইকুয়েশন তো বি ম্যাক্স cos ওমেগা টি। এটা যদি বি ম্যাক্স হয়, ম্যাক্সিমাম ভ্যালুটা যদি বি ম্যাক্স হয়, বি ম্যাক্স মানে কি? এটা কোন কারেন্টের জন্য? এটা হচ্ছে ডিউ টু আই ম্যাক্স। এই যে ফ্লাক্স ডেনসিটি ওয়েভটা পেয়েছো তুমি, এটা কিসের কারণে পেয়েছো? ওই কারেন্টের আই ম্যাক্স এর ভ্যালুটার জন্য। তাহলে বি ম্যাক্স এই যে ওয়েভটা তুমি পেলে, মানে এই পিক ভ্যালুটা, তার সঙ্গে cos ওমেগা টি আমি মাল্টিপ্লাই করলে টোটাল ওয়েভের ইকুয়েশনটা পাবো, কারণ এটা তো কোসাইন ওয়েভ। এবং এই পার্টিকুলার কোনো একটা থিটা যদি আমি এখানে সেট করে দিই, তাহলে এই জায়গার ওয়েভটা, ওই ভ্যালুটা কত সেটা আমি জানতে পারবো। মানে এটা হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু অফ থিটা। তাহলে লক্ষ্য করে দেখো, তোমাকে যদি আমি বলি যে থিটাটা 90 ডিগ্রি, মানে এখান থেকে এত দূর হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই 90 ডিগ্রিতে দাঁড়িয়ে তুমি কি দেখতে পাবে? ফ্লাক্স ডেনসিটি ওয়েভ। এখানে বসিয়ে দাও, cos 90 মানে 0, তার মানে টোটাল ফ্লাক্স ডেনসিটি ওয়েভটা তুমি 0 দেখতে পাবে। তুমি যদি থিটাটা 0 বসাও, তাহলে কত দেখতে পাবে? থিটাটা 0 বসালে cos 0 মানে 1, তার মানে তুমি এইটা দেখতে পাবে, তার মানে এই পজিশন দেখতে পাবে।
তার মানে এই ওয়েভটাই তুমি সেখানে লক্ষ্য করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারছি যে cos থিটাটা হচ্ছে একটা কম্পোনেন্ট, তার মানে পার্টিকুলার থিটাতে দাঁড়িয়ে আমি বি আর এর জন্য যে ফ্লাক্স ডেনসিটি সেটা কত হবে সেটা বার করতে চাইলে আমাকে cos থিটা দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে একটা কোসাইন কম্পোনেন্ট। ঠিক একইভাবে আমি যদি বি ওয়াই আঁকি তাহলে তার ইকুয়েশনটা কেমন হবে? বি ম্যাক্স cos ওমেগা টি 120 ডিগ্রি cos থিটা মাইনাস 120 ডিগ্রি। কারণ এই যে থিটাটা দেখো, এই থিটাটা তো আর ফেজের রেসপেক্ট, তাহলে ওয়াই ফেজটা যেহেতু অলরেডি 120 ডিগ্রি শিফটেড, তাহলে সেখানে এই অ্যাঙ্গেলটাও তো শিফটেড হয়ে যাবে। তার মানে থিটাটা যদি আমি এখানে না এঁকে এইখানে আঁকি, ধরো থিটাটা আমি এইখানে দাঁড়িয়ে দেখছি ব্যাপারটা, ওয়াই ফেজটা তো এখান থেকে শুরু হয়নি, ওয়াই ফেজটা তো শুরু হয়েছে এইখান থেকে, মানে ধরো 120 ডিগ্রি পর শুরু হয়েছে, ওয়াই ফেজের কার্ভটা হচ্ছে এরকম। তাহলে এই যে থিটাটা তুমি এইখান থেকে মাপছো, এতটা থিটা বলে মনে হচ্ছে, এইখান থেকে মাপলে তো সেটা 120 ডিগ্রি কম হবে। তার মানে এই পজিশনে দাঁড়িয়ে যদি তুমি ওয়াই ফেজের ফ্লাক্স ডেনসিটি ওয়েভটাকে দেখতে চাও, তাহলে এখানে কিন্তু cos থিটা লিখে দিলে হবে না, কারণ cos থিটাটা মাপছো কোনখান থেকে, তুমি এইখান থেকে মাপছো থিটাটাকে। তাহলে এইখান থেকে যদি মাপো তুমি, তাহলে এটা থিটা মাইনাস 120 হবে, কারণ এখানে এই অ্যাঙ্গেলটা তো 120 ডিগ্রি। বুঝতে পারছো কিনা দেখো, আমি এই জায়গাটা আবার রিপিট করছি। দেখো বি আর যেটা আর ফেজের যেটা ফ্লাক্স ডেনসিটি ওয়েভ, সেই ফ্লাক্স ডেনসিটি ওয়েভের ইকুয়েশনটা ছিল এইটা, বি ম্যাক্স cos ওমেগা টি। এই যে দেখো বি ম্যাক্স হচ্ছে পিক ভ্যালু আর কোসাইন ওয়েভ বলে cos ওমেগা টি। তাহলে এইটুকু পোরশন হচ্ছে মূল ওয়েভের ইকুয়েশন। আর এই cos থিটাটা আমি মাল্টিপ্লাই করেছি কেন না, পার্টিকুলার একটা থিটাতে দাঁড়িয়ে আমি ফ্লাক্স ডেনসিটি ওয়েভের ভ্যালু কত সেটা জানতে চাইছি। তাহলে আমাকে ওই cos থিটা কম্পোনেন্টটা গুণ করতে হবে। যদি একটা ধরো ফেজর এরকম থাকে, আমি যদি বলি যে না এইখানে ওর ভ্যালু কত, তাহলে তুমি cos কম্পোনেন্টটাই তো নেবে, ব্যাপারটা সেই রকম অনেকটা। তাহলে cos থিটাটা কেন গুণ করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার যখন বি ওয়াই করছি আমি, বি ওয়াই এর যে ইকুয়েশন, বি ওয়াই এর এই যে ফ্লাক্স ডেনসিটি ওয়েভ, এটার ইকুয়েশন কি? এটার ইকুয়েশন ম্যাক্সিমাম ভ্যালুটা সেম, বি ম্যাক্স cos ওমেগা টি মাইনাস 120, কেননা অলরেডি এটা 120 ডিগ্রি ডিসপ্লেসড, একটু পর থেকে শুরু হচ্ছে ল্যাগিং, এই জন্য মাইনাস 120 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কিন্তু টাইম অ্যাঙ্গেল। আর এখানে এই যে cos কম্পোনেন্টে গুণ করলাম আমরা, এখানে cos থিটা করলাম আর এখানে cos থিটা মাইনাস 120 করলাম কেন? কেন না এই যে থিটা যেখানে দাঁড়িয়ে আমি ব্যাপারটা দেখছি, এই থিটাটা তো আমি মেজার করেছি এইখান থেকে, কারণ এখানে থিটা ইজ ইকুয়াল টু 0 ধরেছিলাম আমি। তাহলে টোটাল থিটাটা আর ফেজের ক্ষেত্রে এতটা ছিল, কিন্তু ওয়াই ফেজের ক্ষেত্রে তো এর আগে তো কিছুই ছিল না, এইখান থেকে শুরু হয়েছে। তাহলে আমার এইটুকু অ্যাঙ্গেল নিলেই হবে, এই অ্যাঙ্গেলটুকু তো থিটা মাইনাস 120, সেই জন্য আমাকে এটা করতে হয়েছে। ঠিক একইভাবে বি এর ক্ষেত্রে যদি ধরো, বিটা তো আবার লিডিং, আর ফেজ থেকে লিডিং, মানে ও আবার আগেই শুরু হয়ে গেছে, আরো 90 ডিগ্রি আগে শুরু হয়ে গেছে। তার মানে তার ক্ষেত্রে কি হবে, বি বি যদি বলি তাহলে সেটা হবে বি ম্যাক্স cos ওমেগা টি প্লাস 120, এবং এখানে যে কম্পোনেন্টটা নেবে সেটাও কিন্তু থিটা প্লাস 120 ডিগ্রি হবে। তাহলে এই তিনটে হচ্ছে তোমার তিনটে ফেজের যে টোটাল ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশন একটা পার্টিকুলার পয়েন্টে দাঁড়িয়ে, মানে সবই কিন্তু মনে হচ্ছে আমি এইখানটায় দাঁড়িয়ে, এইখানে দাঁড়িয়ে আমি আর ফেজকে দেখছি, এইখানে দাঁড়িয়ে আমি বি ওয়াই কে দেখছি, বি কে দেখছি, ওয়াই কে দেখছি, দিয়ে এই জায়গাটা দাঁড়িয়ে আমি এই তিনটে ওয়েভকে পেয়েছি, এই তিনটে ওয়েভকে পেয়েছি একটা পার্টিকুলার পজিশন অফ দা স্পেসে দাঁড়িয়ে। দিয়ে আমি এদিকে বলছি যে এই তিনটাকে আমি অ্যাড করে দিতে চাই, দিয়ে দেখতে চাই যে এই জায়গাটাতে ফ্লাক্স ডেনসিটি ওয়েভটা কেমন হয়। তাহলে আমি যদি এই তিনটাকে এখন অ্যাড আপ করে দিই, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে, মানে বি আর প্লাস বি ওয়াই প্লাস বি বি, এই তিনটেই কিন্তু লক্ষ্য করে দেখো এরা কিন্তু ফাংশন অফ বি আরটা কিন্তু ফাংশন অফ থিটা এন্ড ওমেগা টি, মানে দুটোই রয়েছে, স্পেস অ্যাঙ্গেলও আছে, টাইম অ্যাঙ্গেলও আছে, প্রত্যেকেই তাই। প্রত্যেকটা ফ্লাক্স ডেনসিটি ওয়েভে কিন্তু স্পেস এবং টাইমের রেসপেক্টে ডিস্ট্রিবিউটেড। তাহলে এদেরকে যখন আমি যোগ করে দেবো, যোগ করলে ওইটা তোমরা যোগ করে দেখবে ম্যাথামেটিক্যালি, যদি তুমি ট্রিগোনোমেট্রিক রুলস গুলোকে অ্যাপ্লাই করো, cos a প্লাস cos b বা 2 cos a cos b ফর্মুলা, এগুলো যদি কারেক্ট লাগিয়ে যদি তুমি ব্যাপারটাকে ডিরাইভ করো, তাহলে ফাইনালি এখানে যেটা আসবে ওই তিনটেকে যোগ করলে যে ভ্যালুটা পাবে, আমি আর অত ডিটেল ডেরিভেশনে যাচ্ছি না, তোমরা ওটা বাড়িতে করবে ক্যালকুলেশনটা, সেটা মোটামুটি এরকম হবে 3/2 b max cos ওমেগা টি মাইনাস থিটা।
মানে ওই যে তিনটে ইকুয়েশন আমি লিখে দিয়েছিলাম, এই তিনটে ইকুয়েশনকে যদি যোগ করো ট্রিগোনোমেট্রিক রুলস মেনটেন করে, তাহলে এইটা তুমি রেজাল্ট্যান্ট একটা ফ্লাক্স ডেনসিটি ওয়েভ পাবে। এটাকে যদি তুমি কসের ক্ষেত্রে এইটাই সুবিধা আছে, কসের ক্ষেত্রে তো তোমার প্লাস মাইনাসে কিছু যায় আসে না। তার মানে তুমি যদি এটাকে উল্টো করেও লেখো, এরকম ভাবে লেখো, থিটাটাকে আগে নিয়ে এসো, ওমেগা টিটাকে পরে নিয়ে যাও, তাহলে তুমি লিখতে পারো। তার মানে এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফিল্ড, বি রেজাল্ট্যান্ট। তাহলে রেজাল্ট্যান্ট ফিল্ডের ইকুয়েশনটা খুব ভালো করে মনে রাখবে, এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফিল্ডের ইকুয়েশন। এখন এখানে এইটাকে যদি আমি এবার গ্রাফে প্লট করি, তাহলে কি হতে পারবে? এটাকে আমি বলছি বি, আর এইটাকে আমি বলছি থিটা। তাহলে আমি প্রথমে ধরে নিলাম যে আমি একটা ওয়েভ আঁকছি ওমেগা টি ইকুয়াল টু 0 ডিগ্রি। যেমন তুমি মনে করার চেষ্টা করে দেখো যে তোমরা বিভিন্ন পয়েন্টে যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা বার করার চেষ্টা করেছো, পয়েন্ট 1 এ, পয়েন্ট 2 তে, পয়েন্ট 3 তে। পয়েন্ট 1 এ ছিল ওমেগা টিটা 0 ডিগ্রি, পয়েন্ট 2 তে ছিল ওমেগা টিটা 60 ডিগ্রি, এরকম করে আগের দিন তোমরা ক্যালকুলেট করেছো। আমি সেই রকম ভাবে ব্যাপারটাকে দেখতে চাইছি। তাহলে ওমেগা টিটা যখন 0 ডিগ্রি, তখন রেজাল্ট্যান্ট ফ্লাক্সটার চেহারা কি কেমন হবে? ওমেগা টিটা 0 বসিয়ে দাও, তাহলে cos থিটা হবে। তার মানে বেসিক্যালি দ্যাট উইল বি এ কোসাইন ওয়েভ। তার মানে ওয়েভটার চেহারাটা কেমন দাঁড়াবে? এরকম এরকম একটা চেহারা দাঁড়াবে। সেখানে এই পিক ভ্যালুটা কত? পিক ভ্যালুটা হচ্ছে 3/2 বি ম্যাক্স, এবং এটা একটা কোসাইন ওয়েভ। এইবার যদি দেখো কসটাকে তুমি 60 ডিগ্রি বসালে বা π/3 বসালে, মানে ওমেগা টিটা, তাহলে অ্যাট ওমেগা টি ইকুয়াল টু π/3 যদি হয়, তাহলে এই ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? 3/2 বি ম্যাক্স cos থিটা মাইনাস π/3। তাহলে তুমি ইকুয়েশনটাকে এখানে কিভাবে প্লট করবে? তার মানে π/3 অ্যাঙ্গেলে ল্যাগ করে যাচ্ছে, তার মানে এই ওয়েভটাই থাকবে, কিন্তু এই ওয়েভটা π/3 অ্যাঙ্গেলে শিফট করে যাবে। তার মানে এখান থেকে এত দূর অবধি যদি 90 ডিগ্রি হয়, তাহলে মোটামুটি ধরো π/3টাকে আমি এখানে ধরতে পারি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/3, 60 ডিগ্রি। তাহলে সেখানে তুমি কি রকম ওয়েভ পাবে? সেখানে এইরকম ওয়েভ পাবে, মানে পুরো ওয়েভটাই 60 ডিগ্রি শিফট করে যাবে। একই ওয়েভ, এই পিক ভ্যালুগুলো সব সেম, এখানেও সেম, এবং সেম ওয়েভটাই জাস্ট শিফট করে যাবে। এবার যদি তুমি এখানে 2π/3 করো, তাহলে এটা আরো সরে যাবে। তাহলে তুমি কি বুঝতে পারছো যে রেজাল্ট্যান্ট যে ওয়েভটা, সেটা কি আর স্ট্যান্ডিং থাকছে, একটা জায়গায় দাঁড়িয়ে থেকে কাঁপছে, ব্যাপারটা এরকম হচ্ছে না, এটা মুভ করছে। এবং মুভ করছে কোন দিকে? অ্যাজ পার স্পেস, মানে স্পেস অনুযায়ী। তার মানে এটা কিন্তু স্পেসে এই ওয়েভটা সরে 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 যাচ্ছে, এবং কোন দিকে সরছে? রাইটওয়ার্ড ডিরেকশন। এখান থেকে তুমি বুঝতে পারবে যে কিভাবে একটা রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড মুভ করছে স্পেসে। তার মানে এটা হচ্ছে স্পেস অ্যাঙ্গেল, এবং স্পেস অ্যাঙ্গেলে এইভাবে রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডটা একটু 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 করে সরে সরে যাচ্ছে, এবং এটা কোন ডিরেকশনে সরছে? রাইটওয়ার্ড ডিরেকশন, মানে ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে আমরা মনে করার চেষ্টা করে দেখো কোন ফেজ সিকোয়েন্স নিয়ে আমরা শুরু করেছিলাম? RYB ফেজ সিকোয়েন্স নিয়ে শুরু করেছিলাম, সেই কারণে এটা কিন্তু ক্লকওয়াইজ হচ্ছে। এখন এটা যদি তুমি RBY ফেজ সিকোয়েন্স নিয়ে করো, তাহলে দেখবে এটা এই দিকে সরে সরে যাচ্ছে। সেই ক্ষেত্রে ইকুয়েশনটা কি চেঞ্জ আসবে? RBY ফেজ সিকোয়েন্স নিয়ে করলে সেই ক্ষেত্রে রেজাল্ট্যান্ট ফিল্ডের যে ইকুয়েশন হবে সেটা সব সেম থাকবে, 3/2 বি ম্যাক্স, এই সব সেম থাকবে, cos থিটা প্লাস ওমেগা টি হয়ে যাবে। প্লাস ওমেগা টি হওয়ার জন্য তখন কিন্তু আর এটা ল্যাগ করবে না, মানে এই দিকে সরবে না, তখন এই দিকে সরবে, মানে বাঁ দিকে সরবে। তাহলে ওয়েভটা সব ইকুয়েশন সব সেম, শুধু মাইনাসের জায়গায় এটা প্লাস হয়ে যাবে যদি RYB ফেজ সিকোয়েন্স। তাহলে এই হলো তোমার টোটাল চেহারা। এখন এই জায়গাতে কতগুলো জিনিস কিন্তু খুব ভাইটাল, যেটা তোমাদের অনেক মিসকনসেপশন আছে। তোমরা এর আগে যখন ডিরাইভ করেছিলে তখন কি পড়েছিলে? যে রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটার ভ্যালু হচ্ছে সবসময় কনস্ট্যান্ট, এবং সেটা হচ্ছে 3/2 φm, মানে 3/2 φ ম্যাক্স। এটা তোমরা পড়েছিলে। এখানেও সেই রকমই দেখতে পেলে 3/2 বি ম্যাক্স। এটা ফ্লাক্স ডেনসিটি বলে বি ম্যাক্স লিখেছে, ফ্লাক্স লিখলে হয়তো φ ম্যাক্স লিখতাম। তাহলে 3/2 বি ম্যাক্স, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? তার সঙ্গে একটা কোসাইন কম্পোনেন্ট আছে। তার মানে স্পেস অ্যাঙ্গেলে কিন্তু ফ্লাক্সটা, এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এটা কিন্তু সাইনোসয়েডালি ডিস্ট্রিবিউটেড। তার মানে কোনো একটা মুহূর্তে এটা যখন এক্স মানে ম্যাগনেটিক এক্সিসে আছে, তখন হয়তো এই ম্যাক্সিমাম ভ্যালুটা শো করছে, এবং সেটা আস্তে আস্তে সরে 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 এরকম যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে সব জায়গাতেই ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালুটা সেটা কনস্ট্যান্ট ওই 3/2 φ ম্যাক্স শো করছে। সেটা কিন্তু সাইনোসয়েডালি গোটা পরিধিতে ডিস্ট্রিবিউট। মানে কোনো একটা পার্টিকুলার মোমেন্টের কথা যদি তুমি ভাবো, তাহলে ওই 3/2 φ ম্যাক্স ওটা তুমি একটা জায়গাতেই শুধু পাবে, সব জায়গাতে তুমি পাবে না।
মানে এটা অনেক ছেলেরই একটা মিসকনসেপশন আছে যে এই যে স্টেটরটা, এই স্টেটরের সর্বত্রই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে এবং তার ভ্যালু হচ্ছে 3.25 তা কিন্তু নয়। তাহলে তো আর রোটেশনটা বোঝাই যেত না। আসলে এটা যদি এই মুহূর্তে এইখানটাতে যদি ধরো 3.25 থাকে, মানে যেখানে আমি বলছি যে থিটাটা 0, 3.2 বি ম্যাক্স থাকে, তাহলে সেই মুহূর্তে যদি তুমি এইখানে দেখতে যাও তাহলে কিন্তু তুমি ওটা পাবে না, 3.2 বি ম্যাক্স পাবে না। তার মানে 3.2 বি ম্যাক্স এই ভ্যালুটা কিন্তু সব জায়গায় নয়, এটা সাইনোসয়েডালি ছড়ানো আছে। তার মানে কোথাও বেশি আছে, কোথাও কম আছে, একটা মাত্র পার্টিকুলার জায়গাতেই তুমি এই ভ্যালুটা পাবে। এবার আবার এটা সরে যাবে, এখানে চলে আসবে, আবার এটা সরে এইখানে আসবে, আবার এটা সরে এখানে আসবে, এইভাবে 3.2 বি ম্যাক্সটা সরতে থাকবে। কিন্তু যে সময় এটা এইখানে আসবে তখন কিন্তু তুমি এইখানে আর ওই 3.2 বি ম্যাক্সটা পাবে না, এইটা আমি বলতে চাইছি। তার মানে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে গোটা পরিধি সব জায়গাতেই 3.2 বি ম্যাক্স, এই ঘটনাটা কিন্তু ঠিক না। তার মানে ফ্লাক্স ডেনসিটি ওয়েভটা কিন্তু সাইনোসয়েডালি ডিস্ট্রিবিউটেড গোটা পরিধি জুড়ে, সাইনোসয়েডালি বলো বা কো সাইনোসয়েডালি বলো, যাই বলো, সেইভাবে ডিস্ট্রিবিউটেড। তার মানে তার বিভিন্ন জায়গায় ভ্যালু কিন্তু বিভিন্ন রকম, শুধু একটা জায়গাতেই তার ভ্যালু হচ্ছে ওই মুহূর্তে 3.2 বি ম্যাক্স। এবার এটা আস্তে আস্তে যখন যত টাইম যাচ্ছে তত এটা সরে 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 যাচ্ছে, এইভাবে শিফটিং হচ্ছে স্পেসে। তাহলে কিভাবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডকে আমি স্পেসের সঙ্গে কানেক্ট করলাম, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই জায়গাটা কিন্তু বেশ জটিল এবং এটা খুব ভালো করে যারা বুঝতে মানে ব্যাপারটার মধ্যে ঢুকোনি তাদের পক্ষে কিন্তু এটা ধরা খুব কঠিন। সেই জন্য খুব মন দিয়ে এই জায়গাটাকে বারবার রিপিট করে করে শোনো, শোনার ফলে তোমাদের মধ্যে কিছুটা আইডিয়া তৈরি হবে। তারপরেও যদি কিছু প্রশ্ন থাকে বলবো, আমি এটা আবার ডিসকাস করবো, আবার বুঝিয়ে দেবো। কিন্তু এটা না ভেতরে ঢুকলে কিন্তু এটা তুমি কোনোভাবেই উদ্ধার করতে পারবে না। এবং এই ধরনের ডেরিভেশন জেনারেলি তুমি কোনো বইয়ে পাবে না। বইয়ে না পাওয়ার ফলে তুমি যে বই থেকে এটা পড়ে যাবে সেটাও তুমি করতে পারবে, মানে মুশকিলটা এখানে। সেই জন্য ডিটেল জায়গাটা আমি যেটা পড়ালাম সেটার ভেতর দিয়ে যাও, তাহলে বুঝতে পারবে। এখন আমি তোমাদের পড়ানোর সময় একটা জিনিস বলেছিলাম যে কোসাইন ওয়েভ ধরে আমি এগিয়েছিলাম। আমি যদি ওটা সাইন ওয়েভ ধরে এগোতাম, অর্থাৎ কারেন্টগুলোকে আমি যদি এরকম নিতাম যে ধরো আর ফেজের কারেন্টটাকে আমি নিলাম আই আর ইকুয়াল টু আই ম্যাক্স সাইন ওমেগা, তাহলে কি হবে? আই ম্যাক্স সাইন ওমেগা টি নিলাম, বা ওয়াই ফেজটাকে নিলাম আই ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, এরকম যদি নিতাম, অর্থাৎ আই আর এটাকে যদি ধরো এরকম নিতাম, তোমরা তো কস ধরে করেছো, আমি যদি এরকম নিতাম আই ম্যাক্স সাইন ওমেগা টি, আমি তোমাদের বলেছি যে সাইন ওমেগা টি কোসাইন ওমেগা টি তে কিছু যায় আসে না, একই ব্যাপার, একই ওয়েভ দিয়ে তুমি কোনখান থেকে শুরু করছো তার উপর ডিপেন্ড করছো। সাইন ওমেগা টি নিয়ে যদি তুমি এগো তাতে কি হবে? আই ওয়াই আই ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, আই বি কত? আই ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। তাহলে এখানে এদের জন্য যে রেজাল্টটা তুমি পার্টিকুলার এক একটা ফেজের জন্য যে ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশনটা পাবে সেটা কি পাবে? বি ম্যাক্স সাইন ওমেগা টি কস থিটা। দেখো এখানে কিন্তু এই কস থিটাটা আসছে, কেন আসছে আমি বোঝানোর আগেই বুঝিয়েছি তোমাকে। এটা কিন্তু স্পেস, তার মানে আমি কোনো একটা পার্টিকুলার স্পেসে দাঁড়িয়ে ওই ভেক্টরটাকে দেখতে চাইছি। অর্থাৎ ভেক্টরটা যদি এরকম ভাবে থাকে তাহলে তার কম্পোনেন্টটা তুমি এখানে দেখতে পাবে। আমি তো এই থিটাতে দাঁড়িয়ে আছি, তাহলে এই থিটাতে তো আমি আর এটাকে দেখবো না, আমি তো এর কম্পোনেন্টটাকে দেখবো। এই জন্য কস থিটা গুণ হচ্ছে। তার মানে এখানে সাইন নাও আর যা নেবে না, এখানে কিন্তু তোমাকে কস থিটাই লিখতে হবে, কারণ কম্পোনেন্টটা তো কস থিটা। এইভাবে যদি তুমি প্রত্যেকটার ক্ষেত্রে ইকুয়েশন গুলোকে লেখো যে বি ওয়াই সমান বি ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, এখানে কিন্তু আবার সেই কস থিটা মাইনাস 120 লিখতে হবে। এবং বি যেটা সেটা তুমি লিখবে বি ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস 120 কস থিটা প্লাস 120 ডিগ্রি দিয়ে এইগুলোকে যদি তুমি যোগ করো তাহলে ফাইনালি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে মোটামুটি এরকম 3/2, মানে বি রেজাল্ট্যান্ট যেটাকে আমি বলছি 3/2 বি ম্যাক্স সাইন থিটা মাইনাস ওমেগা টি। যেটা কসে আসছিল সেটা সাইনে আসবে, তফাৎটা শুধু এইখানে, আর কিচ্ছু তফাৎ নেই। তার মানে সাইনের ক্ষেত্রে যেটা প্রবলেম, এই যে নেগেটিভটা আমি যেমন কসে খুব সহজেই করে দিচ্ছিলাম, এখানে তো করতে পারবো না। তার মানে এই নেগেটিভটাকে বাইরে বার করে আনতে হবে। বি ম্যাক্স সাইন ওমেগা টি, না এটা আমি উল্টো লিখেছিলাম, এটা অ্যাকচুয়ালি থিটা ওমেগা টি মাইনাস থিটা। তার মানে এটাকে যখন আমি থিটা মাইনাস ওমেগা টি করতে যাব তখন এটা মাইনাসটা বাইরে চলে আসবে। এবার সেই একই নিয়ম অনুযায়ী তুমি করো, ওমেগা টিটাকে 0 বসাও, দিয়ে কারেন্ট করো,
ওমেগা টিটাকে 0 ধরো, তাহলে কি ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? -3/2 বি ম্যাক্স সাইন থিটা। তার মানে যেহেতু এই পিক ভ্যালুটাকে মাইনাস দেখাচ্ছে, তার মানে ওয়েভটা শুরু হবে এইখান থেকে। ওয়েভটাতে সাইন থিটা ইকুয়েশন, তার মানে তোমার ওয়েভটা নেগেটিভ হাফ সাইকেল থেকে স্টার্ট করবে। এটা সাইন ওয়েভ, কিন্তু ইকুয়েশনটা লক্ষ্য করো, when ওমেগা টি ইজ 0, ওমেগা টি যখন 0 তখন বি রেজাল্ট্যান্ট কি দেখাবে? -3/2 বি ম্যাক্স সাইন থিটা, মানে সাইন ওয়েভ। তাহলে এটা হচ্ছে থিটা স্পেস অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে বি রেজাল্ট্যান্ট বি। সেটার কার্ডটা এরকম দেখাবে। আবার যখন তুমি ওমেগা টিটাকে 60 ডিগ্রি বসাবে, তখন এইটাই আবার শিফট করে যাবে, তো এইরকম হয়ে যাবে। আবার যখন আর একটা তুমি অন্য একটা অ্যাঙ্গেল বসাবে, সেটা আবার শিফট করে যাবে। এইভাবে দেখা যাচ্ছে রেজাল্ট্যান্ট ফিল্ডটা মুভ করে করে যাচ্ছে স্পেস। তার মানে সাইন ধরেও তুমি এগোতে পারো, কস ধরেও এগোতে পারো, ব্যাপারটা সেম, একই জিনিস, একই জায়গাতেই তুমি পৌঁছো। তাহলে আজকে আপাতত এটুকুই থাক, অনেকটা পড়িয়ে ফেলেছি। এই জায়গার বেশ হার্ড, কিন্তু এই জায়গাটার মধ্যে ভালো করে ঢোকার চেষ্টা করো। যদি কিছু কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, প্রয়োজন হলে এটা আমি আবার তোমাদের নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। কেমন লাগলো আজকে ভিডিও আমাকে জানিও।